কেমন যাচ্ছে আসলে নীলচক্র? দর্শকের প্রচুর সাড়া পেয়েছি আসলে, মানে যতটুকু প্রত্যাশা ছিল তার থেকে দ্বিগুণ চারগুণ, কত গুণ পেয়েছি আমি আসলে জানি না। এরপর কোন নায়কের সাথে সিনেমা করতে চান? চঞ্চল দাদার সাথে কাজ করতে আমি ভীষণ পরিমাণে ইচ্ছুক। সবচেয়ে পছন্দের নায়ক কে আপনার? সালমান খান, শাহরুখ খান আছে। রোমান্টিক কাজ কি আপনাকে অনেক বেশি টানে নাকি অন্য গল্প আপনাকে টানে? রোম্যান্স বলতে যেটা বুঝায় সেটা আমার দুটো ফিল্মের একটাতেও ছিল না, যে চূড়ান্ত পর্যায়ের প্রেম। আপনি চূড়ান্ত পর্যায়ের প্রেম করতে চান এক্স্যাক্টলি অন স্ক্রিনে? আরিফিন শুভ আপনার খুবই পছন্দের এবং আপনি বলেছেন যে তিনি আপনার ক্রাশ। ছোটবেলা থেকে দেখে এসেছি তাকে, এখন নায়ক হিসেবে তাকে পেয়েছে আমার সিনেমাতে। শরীফুল রাজের সাথে আপনার খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে। শুভ ভাইয়ের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক কেমন? কলিগের সাথে যেরকম হয় ঠিক সেরকম। মানে এখানে বন্ধুত্ব গড়ে ওঠেনি? হ্যাঁ, একটা সুন্দর সম্পর্ক আছে আমাদের। আমি অন্যরকমও বলতে শুনেছি, বিয়ে, প্রপোজাল, এরকম নানা রকম কথাবার্তা এসেছে, অনেক গসিপিং হয়েছে এটা নিয়ে। মিডিয়াতে আমি যতদিন ছিলাম এরকম হয়নি যে কারোর সাথে আমি কাজ করেছি সেই কো অ্যাক্টরের সাথে আমার মানে যারা আছে এটাকে কি বলে মানে দর্শকরা আছে তারা বিয়ে দিয়ে দিতে চায়, মানে এতটাই পছন্দ করছে। দর্শকরা আমাদের সিনেমায় দেখুক নানান চরিত্রে, আমি এটাই চাই আসলে। কিন্তু ব্যক্তি জীবনে না? না, প্রয়োজন আছে কি? এটা তো আপনি জানেন না, আমি তো প্রশ্ন করছি। আমি তো আসলে প্রয়োজন বলে মনে করছি না, মানে বন্ধু ঠিক আছে। প্রেম নিয়ে কি বলার আছে? আমার কাছে মনে হয় যার জীবনে প্রেম নেই তার জীবনে হচ্ছে এন্টারটেইনমেন্ট, এক্সাইটমেন্ট, ভালো লাগা, খারাপ লাগা কোনো কিছুই নেই। ওটা থাকাটা খুবই জরুরি, আর আমার জীবনেও আছে। সহজ স্বীকারোক্তি। আমাকে হ্যান্ডেল করা পসিবল না। কত বছর হলো সম্পর্কে? কেন জানি না আমি। তুমি হয়তো কখনো যদি কোনোদিন আমাদের একটু সামনে দেখো, তুমি বলবো যে ও মাই গড, এটা কি বয়ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পটলাইটের। সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে যিনি রয়েছেন দর্শক, শুরু তো নাচ দিয়ে, সেটা নাচিয়েতে প্রথম রানার আপ হয়েছিলেন, এরপর বড় পর্দার নাম লেখালেন কাজল রেখা চরিত্রে, এবং কাজল রেখা দিয়ে বাজিমাত 2024-এ আমরা দেখেছি ঈদ উল ফিতরে সেই সিনেমা মুক্তি পেতে, এবং তারপর এক বছর বিরতির পরে এবার আমরা তাকে পেয়েছি নীলচক্রে রাইমা হিসেবে। আমার একটু জানতে চাওয়া যে কাজল রেখা নাকি রাইমা, কোন চরিত্র তার কাছে বেশি ভালো লেগেছে? যদিও দুটো চরিত্র একেবারেই ভিন্ন রকম, ভিন্ন প্যাটার্নের সিনেমা, একটি একেবারেই পিরিয়ডিক্যাল, অন্যটি হচ্ছে খুবই মানে কন্টেম্পোরারি বলা যায়। তো সেই জায়গায় আবার যেহেতু নাচের ভূমিকায়, নাচের শিক্ষকের ভূমিকা অভিনয় করতে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে তার সাথে বোধহয় এখানে রাইমার সঙ্গে একটা কানেকশন রয়েছে। যেহেতু দুটো নাম আমি বলেছি, অনেকে আজ করতে পারছেন আমার সঙ্গে কে রয়েছেন। আমার সঙ্গে আছেন চিত্রনায়িকা, একই সাথে মডেল এবং নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তী। হ্যালো, ওয়েলকাম করছি। কি খবর? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, দেখতে খুব সুন্দর লাগছে, কারণ একদম পুরো পিঙ্ক পোশাকে নিজেকে আবৃত করেছেন। আমি একটু জানতেই চাই, নীলচক্র রিলিজ হলো এবার কোরবানির ঈদে, এবং তারপর তো বেশ খানিকটা সময় চলে গেল, প্রায় 1 মাস কাছাকাছি বোধ হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো মানে কেমন যাচ্ছে আসলে নীলচক্র? খুবই ভালো যাচ্ছে, দর্শকের প্রচুর সাড়া পেয়েছি আসলে, মানে যতটুকু প্রত্যাশা ছিল তার থেকে দ্বিগুণ চারগুণ, কত গুণ পেয়েছি আমি আসলে জানি না। সো সব মিলাই খুবই আই এম ভেরি স্যাটিসফাইড। ওকে, একটা ব্যাপার জানতে চাও, যেটা আমি ইন্ট্রোতে বলছিলাম, যেহেতু রাইমা চরিত্রটা হচ্ছে একজন নাচের শিক্ষক, এবং আমি যতটুকু জানি যে আপনারও নাচের শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে, তো সেই জায়গায় তো এই ক্যারেক্টারটা প্লে করতে গিয়ে অনেকটা মানে সহজ হয়েছে আপনার জন্য আমার মনে হয়। একদমই, কারণ আমি কানেক্ট করতে পেরেছি আসলে। অতটা আমার থাকে না যে একটা ক্যারেক্টারে ঢুকতে গেলে অনেকটা পরিশ্রম, অনেকটা সময় প্রয়োজন, বাট হ্যাঁ আমার সময় লেগেছে রাইমা হয়ে উঠতে, বাট অতটাও লাগেনি যতটা কাজল রেখাতে লেগেছিল। কাজল রেখা চরিত্র প্লে করা ভীষণ কঠিন ছিল, এবং ওই সময়ের ওই প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলা, সেটা আসলে ডেফিনেটলি খুব টাফ। নীলচক্রের প্রসঙ্গেই থাকতে চাই, মিঠু খান যখন আপনাকে কল করলেন, আমি যদি ভুল না করি সম্ভবত কাজল রেখা রিলিজ হবার 4 মাস আগে থেকে শুটিং শুরু হয়েছিল নীলচক্রের। না না না, নাকি আরো পরে? অনেক পরে। অনেক পরে কাজল রেখা রিলিজ হয়ে শেষ হয়ে তার মনে হয় যেদিন, হ্যাঁ অনেক পরে এই শুটিং শুরু হয়েছিল। বাট এই কাজের জন্য কতটুকু প্রিপারেশন নিতে হয়েছে? নীলচক্রের জন্য হ্যাঁ আমরা রিহার্সাল করেছি, ওরা 1 মাস রিহার্সাল করেছিল, কিন্তু আমি পারিনি, আমি ইউএসএ ছিলাম। সো আমি এসে আমার হাতে 4-5 দিন সময় ছিল, তো যতটুকু পারা যায় আর কি। আচ্ছা, একটা ব্যাপার জানতে চাই, প্রায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে আপনি দেশের বাইরেই বেশিরভাগ সময় থাকেন। বিষয়টা কি এরকম যে ওখানেই আপনি থাকছেন, হয়তো কাজের জন্য দেশে আসছেন?
না, ব্যাপারটা একদমই এরকম নয়। আমি জানি না আসলে, মানে মানুষের সাথে কথা বলবে, গসিপ করবে, এটাই তো স্বাভাবিক। আর এটা আমি একদমই মানে মাথায় নিই না বা ঘামাই না যে কে কি ভাবছে না ভাবছে। আমি আসলে ভীষণ পরিমাণে ঘুরতে পছন্দ করি, এবং এখনো আমার ফোনে মনে হয় অনেক ছবি আছে। মনে করো লাস্ট কলকাতায় গিয়েছি, বোম্বে গিয়েছি, নেপালে গিয়েছি, সেটার একটা কিছু আমি আপলোড দেইনি এখনো পর্যন্ত, মাসখানেক হয়ে গিয়েছে। তো যখন যেটা দিচ্ছি মানুষ হয়তো ভাবছে, এরকমও হয়েছে যে আমি বছরে একবার ইউএসএতে গিয়েছি, 2 মাস থেকে এসেছি, কিন্তু পরে আমি আর পোস্ট দেইনি, আবার 6 মাস পর ওই 2 মাসের পোস্টটা আমি করেছি। তো মানুষ মনে করছে ও মন্দিরে সেই তখন গিয়েছে, এখনো মনে হয় আছে, 6 মাস 8 মাস ধরেই মনে হয় ওখানে আছে। আর ব্যাপারটা তো এরকম না আসলে। তো এইভাবেই আর কি মানুষ ভুল বোঝে। এখন তো তারকারা ইউএস এর জন্য সবাই ইবি1 এর জন্য অ্যাপ্লাই করে চলে যায়, চাই যে আরেকটা জায়গা হোক থাকার যেটা আসলে নিরাপদ, এরকম তো অনেকেই ভাবে। ভাবাটা দোষণীয় কিছু না, এটা আমি আপনি বা অন্য যে কেউ ভাবতে পারে। সেই জায়গায় মন্দিরা চক্রবর্তীর এরকম কোনো প্ল্যানিং আছে কিনা যে দেশে বা না? আসলে আমাকে এই বুদ্ধিটা অনেকেই দিয়েছিল যখন আমি ওখানেও ছিলাম, তখনও বেশ ভালো ভালো গুরুজনরাও ছিলেন, তারা দিয়েছেন। এখানেও যখন অনেকে দিয়েছেন, কিন্তু আলটিমেটলি হয় কি, আমি সবারটা শুনে আমি নিজে ভাবি আসলে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত, আমার কোনটা ভালো হবে। তো আমি যখন চিন্তা করি তখন আমি আসলে আমেরিকা বললাম, আমি কোনো দেশেই সেটেল হয়ে থাকতে পারবো না। আমি ভালো থাকি খারাপ থাকি, আমি শেষ নিঃশ্বাস আমি আমার দেশেই আমি মারাও যেতে চাই। আমার ব্যাপারটা এরকম, মানে যাই কিছু হোক না হয়ে যাক না কেন, আমি আমার দেশে থাকতে চাই। কারণ আমার কাছে মনে হয় দিন শেষে আর্টিস্ট, আমি নাচ করতে পারি, আমি অ্যাক্টিং করতে পারি, এছাড়া আমি আসলে জিরো, আমি কিছু করতে পারবো না। মানে আমি হয়তো অনেক চেষ্টা করতে পারি, বাট আমার মনে হয় না আমি সফলতা পাবো। তো সফলতা আমার এখানে এবং বাংলাদেশে। তো আমি কোথাও গেলে অনেকদিন হয়তো ঘুরতে যেতে পারি, বাট থেকে যেতে পারবো না। আচ্ছা, মানে ঘোরার জন্য দেশের বাইরে ইটস কমপ্লিটলি ওকে, বাট থাকতে হলে দেশে থাকতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। নীলচক্রের প্রথম দিনের শুটিং এর অভিজ্ঞতা, যেহেতু আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, তারপর আমি আবার রিপিট করছি যে আরিফিন শুভ আপনার খুবই পছন্দের, এবং শুভ ভাই আমাদের সবারই খুব পছন্দের, এবং আপনি বলেছেন যে তিনি আপনার ক্রাশ। তো তার কাছে, তার সামনে একসাথে অভিনয় করতে গেলে একটু নার্ভাসনেস কাজ করার কথা। আই ডোন্ট নো যে আপনার অবস্থা কেমন ছিল। একটু না, পুরোটাই হয়েছে, পুরোটুকু নার্ভাস ছিলাম আমি আসলে। আর আমার জানি না, আমার মনে হয় যে আমার জায়গায় যেই থাকবে না কেন তার এই নার্ভাসনেস কাজ করেছিল। এবং মানে প্রবলেমটা হচ্ছিল যে দুটো কাজ করেছে, এদিকে পছন্দের মানুষ, ছোটবেলা থেকে দেখে এসেছি তাকে, এখন নায়ক হিসেবে তাকে পেয়েছে আমার সিনেমাতে, এই একটা প্লাস পয়েন্ট। তার উপর আবার এত দারুণ তার অভিজ্ঞতা, এত বছরের কেরিয়ারে সে এত কাজ করেছে, আমি জাস্ট নতুন, তার সাথে তোমার অভিনয় পেরে উঠবো কিনা, মানে সবকিছু মিলে একটু নার্ভাসনেস কাজ করছিল। বাট এটা উতরায় উঠেছে আমি, কারণ হোল টিম এত সাপোর্টিভ ছিল, ডিরেক্টর থেকে শুরু করে, এবং আমার যে কো অ্যাক্টর ছিল শুভ ভাই আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে না, এটা তো আমারই পরিবার, দিন শেষে মানে সবকিছু মানে খুব সহজভাবেই যাচ্ছে, কোনো কিছু মনে হচ্ছে না কঠিন বা আমি পারবো না। তো এইভাবেই কাজটা শেষ হয়েছে। আপনার অন্য একটা ইন্টারভিউতে আমি দেখেছি, আপনি যেমনটা বলেছেন শরীফুল রাজের সাথে আপনার খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে, এবং আপনার দ্বিতীয় সিনেমায় আরিফিন শুভ ভাইয়া। শুভ ভাইয়ের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক কেমন? কলিগের সাথে যেরকম হয় ঠিক সেরকম। মানে এখানে বন্ধুত্ব গড়ে ওঠেনি? হ্যাঁ, মানে বন্ধুত্ব বলতে যে আহামরি বাডি টাইপের, নট লাইক দ্যাট, বাট হ্যাঁ একটা সুন্দর সম্পর্ক আছে আমাদের। আচ্ছা, মানে সেটা শুধুমাত্র অ্যাজ এ কলিগ? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, ওটাই বলা যেতে পারে। হ্যাঁ, বাট ইন্টারভিউতে আমি অন্যরকমও বলতে শুনেছি, বিয়ে, প্রপোজাল, এরকম নানা রকম কথাবার্তা এসেছে, অনেক গসিপিং হয়েছে এটা নিয়ে। এই ব্যাপারটা নিয়ে আপনি কিছু ক্লিয়ার করতে চান কিনা দর্শকদের সামনে? না, আমি দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলেছি যে আসলে আমি এরকম সিচুয়েশনে কখনো পড়িনি, টু বি অনেস্ট। কারণ আমি ছোট পর্দায় যখন কাজ করেছিলাম, আমার গুণী গুণী অনেক ব্যক্তিদের সাথে কাজ হয়েছে, এবং সিনেমায় মাত্র আমি 2টো সিনেমা করেছি। তো আমার লাইফে কখনো মিডিয়াতে আমি যতদিন ছিলাম এরকম হয়নি যে কারোর সাথে আমি কাজ করেছি সেই কো অ্যাক্টরের সাথে আমার মানে যারা আছে, এটাকে কি বলে, মানে দর্শকরা আছে, তারা বিয়ে দিয়ে দিতে চায়, মানে এতটাই পছন্দ করছে। তো এটা আমি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, এবং এটা দারুণভাবে উপভোগ করলাম আমি। তো দর্শক আসলে চাইছে আমরা দুজনে কি জানো তারা বলছে। তো আলটিমেটলি ব্যাপারটা হয় কি, দর্শকদের তো মন খারাপ করানো আসলে যায় না, এটা তো আমাদের কাজ না। তো আমি চাই যে আমাদের, যেহেতু তারা খুব চাইছে আমাদেরকে দেখতে বারংবার,
তো ডিরেক্টর প্রোডিউসার যারা আছে তাদেরকে বলতে চাই যে দর্শকের চাহিদাটা মেটানো উচিত, দর্শকরা আমাদের সিনেমায় দেখুক নানান চরিত্রে, আমি এটাই চাই আসলে। কিন্তু ব্যক্তি জীবনে না, না প্রয়োজন আছে কি? এটা তো আপনি জানেন না, আমি তো প্রশ্ন আমি তো করছি। আসলে প্রয়োজন বলে মনে করছি না, মানে বন্ধু ঠিক আছে। মন্দিরা চক্রবর্তী জীবনে প্রেম, প্রেম নিয়ে কি বলার আছে? প্রেমে আছেন, প্রেমে থাকেন সব সময়, নাকি প্রেম ভয় পান? প্রেমটা জীবনে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। এটা মানে আমার কাছে মনে হয় যার জীবনে প্রেম নেই তার জীবনে হচ্ছে এন্টারটেইনমেন্ট, এক্সাইটমেন্ট, ভালো লাগা, খারাপ লাগা কোনো কিছুই নেই। ওটা থাকাটা খুবই জরুরি, আর আমার জীবনেও আছে। সহজ স্বীকারোক্তি, দ্যাটস গ্রেট, শুনে খুব ভালো লাগলো। বিয়ে করছেন কবে? বিয়ের বয়স এখনো হয়নি, করতেও চাই না আসলে। 18 তো হয়েছে। হ্যাঁ তা হয়েছে, 18 হলে কি বিয়ের বয়স হয় না? কিছু টার্গেট ফিল আপ করতে হবে। তারপর আমি একটা ব্যাপার জানতে চাই, আপনার লুকের মধ্যে তো ওপার বাংলার একটা ঢং আছে, আলাদা একটা ধাঁচ পাওয়া যায়। তো ওপার বাংলার কোনো সিনেমায় কাজের কোনো অফার বা সুযোগ এসেছিল কিনা? যখন আমি একদমই মানে চলচ্চিত্রের বাইরে ছিলাম, মানে আমার কোনো ইন্টেনশনই ছিল না নায়িকা হওয়ার, তখনও এসেছিল 2-3টা। তো আমি আসলে করিনি, কারণ আমি বাংলাদেশে তো এসেছিল তখনও করিনি, আর ওপার বাংলায় তো কথাই নেই। নো 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 নো, আমি তো এগুলোর জন্য প্রিপারেডই না, আমি পারবো না, ভয় লাগে, তো কখনোই আমি ওরকম সিরিয়াস হইনি। তো এখনো এসেছে, ফিউচার আই থিংক আমাকে দর্শকরা দেখতে পারবে। আমি এরকম শুনছিলাম একটু শোনা কথাটা আমি জানতে চাইলাম যে দেশের বাইরে, অর্থাৎ ওপার বাংলার কথা আমি বলছি, সেখানে হয়তো আপনার কাজ নিয়ে এক ধরনের একটা আলোচনা হচ্ছে যে আপনি হয়তো সেখানে কাজ করতে যাচ্ছেন বা করতে পারেন ইন ফিউচারে। দ্যাটস ওয়াই এই প্রশ্ন জিজ্ঞাসা করা। একটা ব্যাপার জানতে চাই, সামনে কোনো সিনেমা আসছে কিনা? যেহেতু 1 বছর একটা গ্যাপ দিয়ে আরেকটি সিনেমা, দ্বিতীয় সিনেমা রিলিজ হলো, থার্ড সিনেমা আমরা কবে পাচ্ছি আপনার? আই থিংক সামনের বছরই কোনো একটা ঈদে দর্শক আবার আমাকে দেখতে পারবে। এটা কি এরকম যে প্রতি ঈদে আমরা মন্দিরা চক্রবর্তীকে সিনেমায় দেখবো? আমি তো আসলে এভাবে চাইনি, আমি তো আসলে কিছুই চাইনি, মানে আমার এটা তো হাতে নেই টু বি অনেস্ট। এটা ডিরেক্টর প্রোডিউসারদের হাতে, তারা কবে রিলিজ দেবে, তারা কিভাবে কি ভাবছে। কিন্তু আমার ভাগ্যটা অনেক ভালো যে প্রত্যেকটা ঈদে দর্শক আমাকে দেখতে পাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এইভাবে ধারাবাহিকতায় চললে এটা দারুণভাবেই উপভোগ করা যেতে পারে। আমারও তো ভালো লাগছে প্রত্যেক ঈদে একটা ফেস্টিভের সাথে দর্শক আমাকেও দেখছে। এরপর কোন নায়কের সাথে সিনেমা করতে চান? তো সবার সাথে আসলে কাজ করতে চাই। যদি এক এক করে আমি প্রত্যেকের নাম শুনি তাহলে কার কার কথা আসবে? না, দুজন তো অলরেডি হয়ে গিয়েছে, শাকিব খানের সাথে, সিয়ামের সাথে, আরো অনেকে আছে, এভাবে তো আসলে বলা সম্ভব না। চঞ্চল দাদার সাথে কাজ করতে আমি ভীষণ পরিমাণে ইচ্ছুক, কবে করতে পারবো আমি জানি না। এই তো এরকম অনেকে আছে, মানে আরো যাদের নাম বললি তারা স্যাড হওয়ার কোনো কারণ নেই, মানে সবার সাথে কাজ করতে চাই। পর্দায় কাদেরকে দেখলে মনে হয় ইস আমি যদি এর মতো অভিনয় করতে পারতাম? সেটা কোনো নারী অভিনয় শিল্পী হতে পারে, অনেক গুণী অভিনয় শিল্পীর মধ্যে বলতে পারেন। ওনাকে দেখলে আমার মনে হয়, ওনাকে দেখলে, ওনার চেহারা দেখলে মনে হয় যে ওনার যখন এক্সপ্রেশন দেখি আমি, অভিনয় দেখি আমি, উনি যেভাবে কথা বলে, আমার মনে হয় যে এত সুন্দর, এত পরিপাটি, এত স্নিগ্ধ একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়। একজন জয়া হাসান হওয়া আসলেই মানে অন্যরকম একটা ব্যাপার, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি একটু বাবা মায়ের গল্প শুনতে চাই। এই যে মন্দিরা চক্রবর্তী নাচ শিখতেন একটা সময় ছোটবেলায়, তারপরে সেরা নাচিয়ে প্ল্যাটফর্মটা এলো, সেখানে গেলেন, প্রথম রানার আপ হলেন, এরপর তো গল্পগুলো ভিন্ন রকম ভাবে আগালো, পুরো ইতিহাসটাই বদলে গেল। বাবা মায়ের কথা বা তাদের মন্তব্য এখন কি নিজের মেয়েকে নিয়ে? আসলে আমি এই পর্যন্ত যে এখানে এসেছি এটা আমার বাবা মার পুরোটাই অবদান। তারা প্রচুর কষ্ট করেছে আসলে আমার জন্য, দিন রাত
মানে আমি টু বি অনেস্ট, আমাকে কখনো তারা অনেকটা যখন বড় হয়ে গিয়েছি, কলেজেও যখন পড়ি, কলেজ কি ভার্সিটিতেও যখন পড়ি, তখনও বাবা আমাকে মোস্ট অফ দ্য টাইম দিয়ে আসতেন এবং নিয়ে আসতেন, এরকমও হয়েছে। এবং আমাদের শুটিং সেটে মা থাকতেন মোস্ট অফ দ্য টাইম। তো তারা আমাকে খুব কমই হয়েছে যে ছেড়েছে একা, তো যতটুকু পেরেছে তারা আমাকে হ্যান্ডেল করেছে এবং প্রতিনিয়ত আমার কি লাগবে, কিভাবে কি আমার কোনটা করলে বেটার হবে, কোনটা করলে আমার ফিউচারের জন্য ভালো হবে, সবসময় তারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে স্টিল। আর তারা চায় যে আমি আসলে খুব দিন শেষে একটা ভালো একটা পর্যায়ে যাই, ভালো একজন অভিনেত্রী হতে পারি। কারণ যখনই মা বাবা গিয়ে আমার সিনেমা দেখে এবং বাসায় এসে বলে যে, মানে তাদের একটা ব্যাপার হচ্ছে আমি অনেক অপেক্ষায় থাকি যে হ্যাঁ তারা কি বলবে থাকে না। কারণ মা বাবাই তো চেয়েছে যে আলটিমেটলি আমাকে বড় পর্দায় দেখতে, এই জন্যই আমার কাজ করা আসলে। তো যখন আমি বাসায় এসে খুব এক্সাইটেড থাকি মা বাবা কি বলবে, তখন বলে যে হ্যাঁ ভালো হয়েছে আর ঠিকঠাক, সামনে আরো অনেক বেশি ভালো করতে হবে। মানে থাকে না যে না তুমি অনেক ভালো করছো বা এটা অনেক ভালো হয়েছে বা কিছু একটা, না তারা বলে যে মানে তাদের কাছে সো লেগেছে, সামনে আরো অনেক ভালো করতে হবে। এবং তারা, আমার বড় ভাই আবার পয়েন্ট টু পয়েন্ট এরকম নোট করে দেয় আমাকে, তুমি এই জায়গাটা আরেকটু ভালো ডায়লগ দিতে পারতে, এখানে এটা অন্যভাবে করতে পারতে। বা পরিবারের সাথে একসাথে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা কেমন সিনেমা হলে গিয়ে? খুবই দারুণ, তারা খুব এক্সাইটেড থাকে। আর আমার যতবারই মার দিকে থাকে মা ততবারই কাঁদছে, আমাকে দেখে আর কাঁদে। আর আমি তখন তাকে কিছু বলি না, আমি লাইক ওকে সে তার মতো করে ব্যাপারটা এনজয় করুক, ঠিক আছে। হ্যাঁ, ওই কান্নাটা কিন্তু আনন্দের, ওটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি জানতে চাই যে এই ক্যারিয়ারের বাইরে গিয়ে মন্দিরার অন্য কিছু করার ইচ্ছে আছে কিনা, সিনেমা বা নাচ এর বাইরে গিয়ে নিজের যে এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের সেই সাবজেক্টের উপর ভিত্তি করে কিছু করা? না, অ্যাকচুয়ালি ওরকম কোনো প্ল্যান নেই। আমার বিজনেস করার প্ল্যান আছে, বাট এখনো না আসলে। কারণ আমি প্রচুর পরিমাণে আমার কাজ নিয়ে ব্যস্ত, আর বিজনেস করতে গেলে ওখানে অনেকটা সময় দিতে হয়, শ্রম দিতে হয়। তো ওই সময়টা এখনো পাচ্ছি না, কিন্তু প্ল্যান আছে আমার যে কোনো না কোনো একটা টাইমে আমি করব। একটু রাইমার গল্প শুনি। রাইমা যেহেতু নাচের শিক্ষক, আমি শুরুতেই বলেছি আপনার সাথে অনেকটা কানেক্ট করে। উপর বাংলা রাইমাকে আপনার কেমন লাগে? ও মাই গড, শি ইজ ফ্যাবুলাস। আমার কাছে এত পরিমাণে ভালো লাগে, মানে তাকে নিয়ে বলার তো আর কিছু নেই, যে সেই ফ্যামিলি থেকে বিলং করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমার ফেভারিট সে, মানে শুধু সুন্দরের দিক থেকে আমি বলবো না, রাইমা সেনকেই খুব ভালো লাগে। এক্স্যাক্টলি, তার অভিনয় দুর্দান্ত, সবকিছু মিলিয়ে মানে আমার তো সে ফেভারিট মানে প্রচুর পরিমাণে। আর যখন আমি মিঠু ভাই আমাকে এসে বলছে তোমার ক্যারেক্টারের নাম রাইমা, আমি অনেক খুশি হয়ে গেছিলাম এটা শুনে। আমি লাইক ওকে ঠিক আছে, মানে নামটা আমার ফেভারিট, মানুষটা আমার ফেভারিট, কোন একটা ক্যারেক্টার যদি আমার নাম এটা হয়। তো আমাদের ব্যক্তি জীবনে তো অনেক গল্প থাকে, অভিনয় শিল্পীর একটা অনেক বড় মানে কি বলবো এটাকে আমি প্লাস জায়গা হচ্ছে যে নিজের ব্যক্তি জীবনের বাইরে গিয়ে অনেকগুলো চরিত্র তিনি প্লে করতে পারেন বা সেই চরিত্রের মধ্যে তিনি ডুবে যান। এই ব্যাপারটাকে আপনি কতটা এনজয় করেন? এনজয় তো দারুণভাবে করি, আর মাত্র 2টো সিনেমা করেছি। আমি আসলে চাই, সত্যি কথা বলতে কি, আমি দর্শক আমাকে বা ডিরেক্টর প্রডিউসার আমাকে যে মন্দিরাকে দেখে, বা এখন এই মুহূর্তে তুমি যে মন্দিরাকে দেখছো, আমি আসলে ইন পার্সোনাল লাইফে এরকম নই। হ্যাঁ, আমি এক সিচুয়েশনে আসলে এরকম অন্যরকম। সবাই যে বলে যে মন্দিরা অনেক চুপচাপ, মন্দিরা ইন্ট্রোভার্ট, মন্দিরা কথা কম বলে, দ্যাটস ভেরি ট্রু। আমি ইন্ট্রোভার্ট অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই, কিন্তু তার মানে এই না যে আমি সব জায়গায় চুপচাপ। আমি ফ্রেন্ডসদের সাথে আমি প্রচুর কথা বলি, প্রচুর আড্ডা দিই, প্রচুর ঘুরি, এবং আমি এরকম একটা মানুষ, আমি অনেক মানুষের পিছে লাগি, গুতাই, খোঁচাই, তাদেরকে জ্বালাই প্রচুর পরিমাণে। তো থাকে না, এগুলো কেউ মাথাও নিতে পারে যে মন্দিরা এরকমও হতে পারে। সো আমি নানান ধরনের ক্যারেক্টার আসলে প্লে করতে চাই, যেগুলা অনেক চ্যালেঞ্জিং, টাফ ক্যারেক্টার, বা ভিলেনের কোনো রোল হলো আমার মনে হয় আমি খুব দারুণ ভাবে সেটা করতে পারবো কোনো নেগেটিভ ক্যারেক্টার হলে। ওকে, সো সবাই, আমি যেমন কাজল রেখাতে দেখিয়েছে, আমাকে রাইমাতে দেখিয়েছে, মানে আমার চেহারা অনুযায়ী মনে হয় ডিরেক্টর মনে করে ওকে দেখলে তো এরকম মনে হয় একটা লক্ষ্মী শান্তশিষ্ট ভাইব, তাহলে ওকে এই ক্যারেক্টারটা দিই। বাট আই এম নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। সো ইউ আর নট লাইক লক্ষ্মী, রাইট? আই অ্যাম অ্যাকচুয়ালি, বাট সব সময় তো নয়, তাই না? আচ্ছা, তাহলে এরকম হতে পারতো যে কাজল রেখায় গিয়াসউদ্দিন সেলিম ভাই চাইলে হতো যে মিথিলাপুর ক্যারেক্টারটা দিয়ে দিতে পারতো না? হ্যাঁ, অফকোর্স, ওয়াই নট, আমি দারুণভাবে সেটা প্লে করতে পারতাম। কিন্তু ঠিক আছে, আমাকে যখন কাজল রেখা বলেছে, আমি তো ফুলি স্যাটিসফাইড, কারণ নাম ভূমিকায় কাজ করছি। এক্স্যাক্টলি, প্রথম সিনেমা তো আবার নাম ভূমিকা। হ্যাঁ, তো আমি আর ডানে ভাবে কেন দেখবো, ওটাই ঠিক আছে। একজন গিয়াসউদ্দিন সেলিম, তাকে নিয়ে কিছু বলুন।
হি ইজ আ লিজেন্ড, তাকে নিয়ে আমি আর কি বলবো আসলে, মানে তার কাজ সম্পর্কে সবারই অবগত আছে। এবং আমি যে আমার এই জন্যই মানে আমি সবসময় বলি যে আমি নিজেকে অনেক লাকি মনে করি, কারণ আমি অনেক সিনেমার অফার পেয়েছি এবং চাইলে আমি করতেও পারতাম, কিন্তু এইভাবে যে গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের সিনেমায় যে আমি কানেক্ট হয়ে যাবো আর এরকম একটা সিনেমাতে নাম ভূমিকায়, এটা আমার জন্য আসলে আমি জানি না মানে এটা কিভাবে কিভাবে হয়ে গিয়েছে। সো আমি নিজে অনেক লাকি মনে করি যে আমি আমার প্রথম সিনেমায় তার মতো একজন ডিরেক্টরকে পেয়েছি। আর আমি ইন ফিউচারও তার কাজ করতে চাই। আমি জানি না সেলিম ভাই এখন কেন কাজ করছে না বা বিরতিতে আছে বা কি কারণে, আই ডোন্ট নো, বাট ইন ফিউচার আমি তার কাজ করতে চাই। আর মিঠু খান, তাকে নিয়ে কি বলার আছে? হি ইজ আ মাই ডিয়ার পারসন, এত ভালো একটা মানুষ, কি বলবো আমি, মানে খুব সুন্দর করে কথা বলেন, খুব সুন্দর করে কথা বলেন এবং আসলেই সে একজন ভালো মানুষ, এটা সত্যি কথা। আর মিঠু ভাইয়ের সাথে আমার নেক্সট প্রজেক্টের কথা চলছে। হ্যাঁ, কথা চলছে। সেখানে কি আমরা মন্দিরা এবং আরিফিন শুভ দুজনকে একসাথে পাবো না কোনো নায়ক? এটা এখন বলা যাবে না, সারপ্রাইজ। ওকে, কোন কোন ডিরেক্টরের সাথে কাজ করার ইচ্ছে রয়েছে বা মনে বাসনা পোষণ করেন? বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে? অনেকের সাথে, সবাই তো এখন ভালো কাজ করছে আসলে, তোমার ওটিটি দিয়ে বলো, সিনেমা দিয়ে বলো। তো আমি ওটিটির কাজ আসলে কি ওটিটির কাজ অ্যাকসেপ্ট করবেন? এসেছেও, করিনি। কেন? আমার মনে হয় যে অনেক ভালো গুণী ব্যক্তিরাই আমাকে বলেছে। আমার মনে হয় যে মাত্র তো দুটো সিনেমা করলাম, মানে দর্শক তো আমাকে ভালো মতো লুফে নিয়েছে, পছন্দ করছে, ভালোবাসা দিচ্ছে আমাকে। তো আমার কাছে মনে হয় যে আরেকটু বড় পর্দায় থাকি, মানে অবশ্যই লং টাইম আমি থাকতে চাই কি, আর ওটিটির কাজ আরেকটু পরে করি, সমস্যা কি? সমস্যা তো নেই। এবার এরকম যদি হয় যে না, যে এই প্রজেক্টটা বা এই ক্যারেক্টারটা আমার ড্রিম প্রজেক্ট ছিল বা আমার খুব আকাঙ্ক্ষা ছিল এরকম একটা ক্যারেক্টার কর, যদি এরকম আসে যে না আমি এটা ছাড়তেই চাই না, তাহলে করে ফেলতে পারি। ওকে, সো এরকম যদি হয় যে হ্যাঁ নিজের মনের মতো ক্যারেক্টার, ডেফিনেটলি সেটা আপনি লুফে নেবেন, খুব স্বাভাবিক ব্যাপার। একদম শেষের দিকে আছি আমি, জানতে চাই নিজেকে নিয়ে সামনের দিনগুলোতে প্ল্যানিং কি, নিজের ইমপ্রুভমেন্টের জন্য, অ্যাক্টিং এর জায়গাটা আরো ভালো করার জন্য? হ্যাঁ, ইমপ্রুভমেন্টের জন্য তো এটা তো আসলে শেষ নেই, শেখার প্রচুর পরিমাণে শিখতে হবে, নলেজ রাখতে হবে। সো আমি সেটাই করছি আসলে, ডে বাই ডে নিজের ইমপ্রুভমেন্টের জন্য, আরো যেন ভালো অভিনয় করতে পারি, দর্শকের মন জয় করতে পারি। সামনে আরো সিনেমার কাজ আছে, সেগুলো নিয়ে ব্যস্ততা। আর আমি চাই যে কাজ নিয়েই থাকতে আসলে, প্রচুর পরিমাণে ঘোরাফেরা করি, ঘোরাফেরাটা একটু কমিয়ে দিয়েছি, কাজ নিয়েই আছি। আর দর্শকরা সিনেমাতেই আমাকে দেখতে পারবে, এই তো। আর নিজের এই যে এত ব্যস্ততার ফাঁকেও কি এখন নাচের রিহার্সেলটা নিয়মিত করা হয়? খুব কম। এটা কম কেন? কারণ নাচটাকেই তো মন্দিরাকে সবার সামনে তার মানে তো এই না যে আমি ভুলে গেছি বা পারবো না, এটা তো ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। কিন্তু হয় কি, মানে ওভাবে আসলে পারা যায় না, মানে ব্যস্ততা, দিন শেষে তুমি ঘরে ফিরে এসে তোমার মনে হবে না যে এখন একটু নাচি, বা হয়ে ওঠে না আসলে, টু বি অনেস্ট। বাট এটা আমার মনে হয় খুব দরকার এটা আপনার জন্য, মানে আপনার নিজের ক্যারিয়ারের জন্য নাচলে একটু ফিট থাকা যায়। ডেফিনেটলি বাট আপনি জিম করেন, আই ডোন্ট নো। এক্স্যাক্টলি, আমি যখন ওই যে প্রথম আলোর প্রোগ্রামে যখন আমার প্রথম আলো পুরস্কারে আমরা দেখেছি পারফর্ম করতে, হ্যাঁ, তারপরে আমাকে কত মানুষ টেক্সট দিয়েছে, বড় বড় মানুষরা যারা আমার ফ্রেন্ডরা আছে, মানে সব মিডিয়া পার্সন আমাকে টেক্সট দিয়ে বলছে তুমি নাচকে নিয়ে ভাবো না কেন, তোমার আরো অনেক কিছু করা উচিত, তুমি এটা করছো না কেন, সেটা করছো না কেন। আই লাইক ও মাই গড, মানে এত মানুষ ইন্সপিরেশন কথাবার্তা বলছে। আমি আচ্ছা ঠিক আছে, আমি ভাববো, আমি সবাইকে বলেছি আমি ভাববো, আমি এটা নিয়ে কাজ করবো। সো হ্যাঁ, আমার মাথায় আছে, যেহেতু একটু প্রেশার যাচ্ছে, তো ওটা সবকিছু শেষ হোক অবশ্যই। সিনেমা হলে গিয়ে এবার কোরবানির ঈদে কয়টি সিনেমা দেখা হয়েছে নিজের সিনেমা ছাড়া? তাণ্ডব দেখেছি, ইনসাফ দেখেছি, আর উৎসবটাও এখনো দেখা হয়নি, আর একটা ইয়েটা আর যেগুলো আছে ওগুলো এখনো দেখা হয়নি, কিন্তু আমি দেখে ফেলবো। আর রোজার ঈদে দেখা হয়েছিল সবগুলো? গত রোজার ঈদেও কিন্তু অনেকগুলো ভালো ভালো সিনেমা ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম। সব তো দেখা হয় না, কিন্তু 2-3টা মানে যখন সময় পাই বা ওদের প্রিমিয়ার থাকলে তখন গিয়ে দেখা হয়। সবচেয়ে পছন্দের নায়ক কে আপনার? কোথায়? দেশে, দেশের বাইরে? এই রে, আপনি চাইলে দেশ স্কিপ করতে পারেন যদি মনে হয় যে কার নাম বলবো আর কে মন খারাপ করবে, আমি একটু সহজ করে দিলাম। তাহলে আপনি দেশের বাইরে কারো কথা বলতে পারেন। দেশের বাইরে তো কে, সালমান খান, শাহরুখ খান আছে। এই তো বলিউড গেল, হলিউডে লিওনার্দো ক্যাপ্রিও, টম ক্রুজ, আর কাউকে ব্র্যাড পিট, হ্যাঁ ভালো লাগে, এই দুজনকে বেশি ফেভার অ্যাকচুয়ালি। আচ্ছা, আর নায়িকার কথা বললে? হলিউডে নাকি বলিউড?
সব মিলিয়ে বলেন, নো প্রবলেম। ফ্লোর ফ্লোর আপনার জন্য। আমি তো সহজ করে দিয়েছি, বাংলাদেশে কারো কথা জিজ্ঞেস করিনি। আই থিঙ্ক বলিউডে দীপিকা পাডুকোন, ওয়াও। এন্ড হলিউডে আরে অ্যাঞ্জেলিনা জোলি। আমার কেন যেন মনে হচ্ছিল যে এই নামটাই আসবে সামহাউ। কালকে ওকে দেখছিলাম, খুব দারুণ ভাবে, মানে এক্সট্রিম বিউটি। আচ্ছা, আমাদের দেশের যেটা হয়, আমি সরি টু সে ভাবে বলার জন্য, অনেক নায়িকাকে দেখি যে আমরা শুধু সিনেমার কাজ নিয়ে হয়তো ব্যস্ত থাকেন বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, একটু যে তাদের মধ্যে অনেক জানার আগ্রহ থাকবে, যে হয়তো বই পড়ছে, অনেক সিনেমা দেখছে, এই ব্যাপারগুলো কি আপনার মধ্যে আছে কিনা, যেহেতু আপনি বর্তমান সময়ে উদীয়মান একজন তারকা, সেই জন্য জানতে চাওয়া। আমি কালকে রাতে একটা গল্প শেষ করেছি, তোমার হুমায়ুন আহমেদের নবনী। বাহ। পড়ি এবং পড়া শুরু করেছি এবং পড়ছিও, কারণ আমি শুনেছি যে অনেক অনেক গল্পই পড়া হয় অনেক রাইটারদের, যে হুমায়ুন আহমেদের প্রেমের গল্পে পড়লে নাকি আরো প্রেম জেগে ওঠে মনে, মানে ওই একটা ভাইব কাজ করে নাকি। তো যেহেতু আমার স্ক্রিপ্ট বা এত অনেকগুলো গল্প এসেছে, তো মোস্ট অফ দ্য স্ক্রিপ্ট হচ্ছে প্রেম 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 নিয়ে, তখন আমি চিন্তা করলাম যে ওকে প্রেম তো আছে, তাহলে আরেকটু বেশি বাড়ানো যায় কিভাবে, তখন আমি আবার পড়া শুরু করেছি। আমি শুনেছিলাম নীলচক্র করার আগে যখন অফারটা এলো এবং বলা হলো যে আরিফিন শুভ হচ্ছে হিরো, তখন চরকিতে চলছিল 19-20 আরিফিন শুভর এবং বিন্দু আপুর। সেই সময়টায় আপনি ওটাতে এত প্রেম প্রেম একটা ব্যাপার ছিল, সেই প্রেমটা আপনি খুব উপভোগ করেছেন। হ্যাঁ, সো সামহাউ রোমান্টিক কাজ কি আপনাকে অনেক বেশি টানে, নাকি অন্য গল্প আপনাকে টানে? রোমান্টিক কাজ আমি করতে চাই, কারণ আমার দুটো যে সিনেমা গিয়েছে ওখানে যে আহামরি রোমান্টিকতা ছিল ব্যাপারটা কিন্তু এরকম নয়, দুটোই পুরো গল্পের ধাঁচে একদমই গিয়েছে। রোম্যান্স বলতে যেটা বুঝে সেটা আমার দুটো ফিল্মের একটাতেও ছিল না, যে চূড়ান্ত পর্যায়ের প্রেম। আপনি চূড়ান্ত পর্যায়ের প্রেম করতে চান এক্স্যাক্টলি অন স্ক্রিনে? অফকোর্স, কেন যাব না আমি। ওকে, সেটার জন্য কোন নায়ক হলে আপনার জন্য বেটার হয়, নাকি যে কোনো নায়কের সাথে আপনি চূড়ান্ত পর্যায়ের প্রেম করতে পারবেন? ওই ক্যারেক্টার অনুযায়ী যে দারুণ ভাবে ক্যারেক্টারটা নিজের মধ্যে করে নিতে পারবে, দারুণ ভাবে প্লে করবে, সেই করবে। আমার কোনো প্রিয় নেই, যে করবে না আমি কিভাবে বলবো, আমাকে নিচ্ছে এটাই তো অনেক বেশি। আমি আবার বলবো নায়ককে কিভাবে করে। যদি অপশন দেয়া হয় যে মন্দিরা তোমাকে অপশন দেয়া হলো এই নায়কের লিস্ট, তুমি কাকে চাও, এখানে কিন্তু তোমাকে চূড়ান্ত পর্যায়ের প্রেম করতে হবে অন স্ক্রিনে, তাহলে সবার সাথে করতে পারবো। দ্যাটস গ্রেট। ও বাবা, তাহলে তো পাকা অভিনেত্রী। ব্যক্তি জীবনে ডেসপারেট প্রেম করতে ইচ্ছে করে বা করা হয়? আমি প্রচুর পরিমাণে ডেসপারেট। ওকে ওকে, আমি একটু ছোটবেলার মন্দিরের গল্প শুনতে চাই। নাচ গান দুটোই তো চাই বাবা মারা যে আমার সন্তানেরা শিখুক, কিন্তু আপনি নাচকে বেছে নিয়েছেন। আই ডোন্ট নো যে গান কখনো শেখা হয়েছে কিনা, সেই সময়টা কেমন ছিল? আমি যখন তোমাকে বলি, আমি যখন ক্লাস কি ওয়েট এ মোমেন্ট 3.5 বছর আমার, তখন আমার মা আর মামা হচ্ছে আমাকে নাচের স্কুলে ভর্তি করান, এবং তার সাথে সাথে হচ্ছে আমাকে স্কুলে ভর্তি করানো হয়, নাচের ক্লাসে ভর্তি করানো হয়, এবং তার কয়েক মাস পর আমাকে হচ্ছে আর্টের ক্লাসে ভর্তি করানো হয়। তো আমি শিখছি, তারপরে হচ্ছে নাচ শিখতে শিখতে যখন আরেকটু বড় হলাম, তখন মানে 5-এ পড়ি, তখন আমাকে গানে ভর্তি করানো হয়েছে এবং কবিতাতে ভর্তি করানো হয়েছে, এবং তার কিছুদিন পর আমাকে মা পিয়ানো শিখানো হয়েছে। তো আমার মা মেবি চাইতো আমি অলরাউন্ডার হয়ে যে অনেক কিছু পারি। তো আমার বললাম যে তুমি আমাকে এখন পিয়ানো শেখাচ্ছ কেন? বললো যে আমি চাই তুমি আমাকে গানও গাবে, পিয়ানোতে বাজায় আমাকে গান শোনাবে। আমি লাইক ওকে, বাট সামহাউ আমি গানটা কন্টিনিউ করতে পারিনি, হয়ে ওঠেনি। আর নাচটাকে আমি ভীষণ পরিমাণে আসলে ভালোবেসে ফেলেছিলাম। আমি এক মাকে বলেছিলাম যে তুমি যে আমাকে 3.5 বছরে নাচটা শিখিয়েছো, তুই 3.5 বছর থেকে যদি গানটাও শিখাতে তাহলে মনে হয় আমি পাকাপোক্ত একজন গায়িকাও হতে পারতাম। কারণ একটু বড় হওয়ার পর যখন আমাকে শিখেছে, আমার খুব লজ্জা লাগতো সবার সামনে গান গেতে। কেন? একদম পারতাম না আমি। যেমন সবার সামনে মনে হয় কি ফ্রিলি আমি, মানে পৃথিবীতে আমার কাছে মনে হয় যে 1 কোটি মানুষ থাকুক, মানে কত মানুষ আছে, আই ডোন্ট কেয়ার, আমি নাচতে পারবো সেটা যেভাবেই হোক না কেন। আমি মানে সেই লেভেলের একটা কনফিডেন্স আমার মধ্যে থাকে, কিন্তু যখন আমাকে কেউ গানের কথা বলে আমি মনে করি এখান থেকে নাই ভ্যানিশ হয়ে যাবো। তার মানে আজকে আমি গানের রিকোয়েস্ট করলে ভ্যানিশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বাট গান তো শোনা হয় রেগুলার? প্রচুর গান শুনি, প্রচুর। আমি যদি গান না শুনি আমার কাছে মনে হয় যে আমার দিনটাই ঠিক মতো যায়। আমার মনে হয় গান ছাড়া আমি মারা যাবো, ওরকম। গান ছাড়া থাকা সম্ভব না। বাট সেই কোন রকম গান টানে, মানে
স্যাড রোমান্টিক অর রোমান্টিক অর মেলোডিয়াস সং? আমি আসলে আমার মুডের উপর ডিপেন্ড করে। আমি প্রচুর পরিমাণে হচ্ছে পার্টি সং শুনি, ওকে। তারপরে হচ্ছে রোমান্টিক গানও শোনা হয়, বাংলা গানও শোনা হয়, আবার মাঝে মধ্যে আমি রবীন্দ্রনাথেরও গান শুনি। আমি বললাম মুডের উপর, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে এখন কি অ্যাকচুয়ালি শোনা উচিত। রাগ করে কখন এমন হয়েছে যে কোনো কিছু ভাঙচুর করেছেন বা শুটিং সেট থেকে চলে এসেছেন? না না, কখনোই না। রাগ উঠলে সেটা আমি আমার একদমই কাছের মানুষের উপরে দেখাই, বাইরে বা অন্য কারোর ক্ষতি হবে বা এরকম কাজ আমি কখনো করি না। কাছে মানুষের উপর কি শাউট করা হয় বা কোনো মানে অনেক কিছু করা হয়। কতদিন পর মানে কতক্ষণ পর কমে আসলে? আমার হ্যাঁ আমি জানি না, আইডিয়া নেই। এক এক সময় এক এক রকম ভাবে হয়তো রিঅ্যাকশন। সর্বোচ্চ কতদিন রাগ করে ভালোবাসার মানুষের সাথে কথা বলেননি? এরকম হয়নি, সে আমাকে মানিয়ে ফেলে কোনো না কোনো ভাবে। ওকে, তার মানে আপনাকে তার জীবনে অনেক পেশেন্স, এবং আমার কাছে মনে হয় যে ঈশ্বর সব মানুষের পেশেন্স শুধু তাকেই দিয়ে দিয়েছে, নয় আমাকে হ্যান্ডেল করা পসিবল না। আমার তো একটা সিনেমার মানে নাম, সিনেমার ঠিক না, ওয়েব সিরিজের নাম মনে পড়ে গেল, টু হট টু হ্যান্ডেল। দুষ্টু দুষ্টু দুষ্টু। আই এম সো সরি। না, আপনি যেভাবে বলছিলেন তাতে আমার মনে হলো যে হঠাৎ করে মাথায় এটাই কাজ করলো যে ওকে না, মানে মাঝে মাঝে আমি চিন্তা করি যে থাকে না, মানে আমি ওর জায়গায় থাকলে বলতাম যে ধ্যাত এতবার কিসির কি, মানে এত মানানোর কি আছে, এতবার রাগাবো আর মানাবো, রাগবে মানাবো। আমি থাকতাম না, কবে চলে যেতাম। বাট সেই মানুষটা আছে। কত বছর হলো সম্পর্কে? কেন জানি না, আমি এত কিছু বলছেন তো এটা বলুন। জানি না, আমি বলতে পারবো না, গণিনি, গণে বলবো একদিন, কোনো বলবেন আরেকদিন বলবো। পরিণতি কবে হবে? পরিণতি নিয়ে ভাবি না আসলে। আপনি পরিণতি চান? আমার খুব ভালো বন্ধু, আমাদের বন্ডিংটা আসলে খুবই ভালো, যে নট লাইক যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটা এরকম না। তুমি হয়তো কখনো যদি কোনোদিন আমাদেরকে সামনে দেখো, তুমি বলবো যে ও মাই গড, এটা কি বয়ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড। তাহলে আমি বলবো ইউ আর সো লাকি। এরকম মানে প্রেমিককে বন্ধু হিসেবে পাওয়াটা কিন্তু আসলেই ভাগ্যের ব্যাপার। দ্যাটস রিয়েলি ট্রু। সেই মানুষটার উদ্দেশ্যে আজকে কিছু বলতে চান? যেহেতু আমি জানি না আগে কোন ইন্টারভিউতে এতটা কথা বলা হয়েছে কিনা তার সম্পর্কে। না, আমাকে অনেকেই বলেছে যে আপনি মনে হয় বাংলাদেশে একমাত্র নায়িকা যে অকপটে বারবারই স্বীকার করে ফেলেন আপনার বয়ফ্রেন্ড আছে। তো আমার স্বীকার করতে আসলে কোনো প্রবলেম হয় না, কারণ আমার দিন শেষে আমার কাজেরও কোনো হ্যাম্পার হয় না, কোনো রকম প্রবলেমই হয় না। আমার পার্সোনাল লাইফ দারুণভাবে এনজয় করছি আমি, সেই মানুষটা ঠিক আছে আমার সাথে, তো আমার বলতে আপত্তি কোথায়, আমি এটাই বুঝতে পারি না। সেই মানুষটাকে নিয়ে কি বলবো, সে আমি জানি না, মাথায় কিছু আসছে না। আচ্ছা, ইটস ওকে। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আমাকে আপনারা ভীষণ পরিমাণে ভালোবাসা দিয়ে এসেছেন। কাজল রেখা থেকে রাইমা পর্যন্ত যে পরিমাণে আমি ভালোবাসা পেয়েছি, আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ। এবং সবসময় বাংলা সিনেমার সাথে থাকবেন, বাংলা সিনেমা দেখবেন হলে গিয়ে, এবং আমাদের প্রচুর পরিমাণে ভালোবাসা দেবেন। আপনারাও ভালো থাকবেন। আবার অনেক কৃতজ্ঞতা আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আমি বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন টিবিএস এর সঙ্গে।